হয়ে ঘূর্ণিঝড় রোয়ানুর বাংলাদেশ অতিক্রম, উপকূলীয় এলাকা জুড়ে ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস। বিভিন্ন জেলায় ১৯ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি, ঘরবাড়ি লণ্ডভণ্ড। বিদ্যুতের খুঁটি এক একটা বিদ্যুতের খুঁটি ঠিক জায়গা থেকে ২০ থেকে ২৫ ফুট দূরে নিয়ে গেছে। বাজারের ৫০০ ঘরের কোনো চাল নাই, কিছু নাই। আমরা মাল সামানা দিতে পারি নাই, বেশিরভাগ দোকান শেষ। আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ। নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না নৌপুলিশ ও কোস্টগার্ড, জলদস্যু আতঙ্কে যাত্রীরা, জনবল সংকটকে দায়ী করছে সরকার। কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক হত্যার ঘটনায় আইএস এর দায় স্বীকার, দাবি সাইট ইন্টেলিজেন্সের। মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ। এবং সিরাজগঞ্জে আবারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স, ৩ উপজেলায় ৯০ জন আক্রান্তের সন্ধান। আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছে স্বাস্থ্য বিভাগ। দুর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রোয়ানু। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। এতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের তীরে বিভিন্ন ঘরবাড়ি, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪ থেকে ৫ ফুট পানির নিচে তলিয়ে গেছে আনোয়ারা, বাঁশখালী সহ বেশ কয়েকটি উপকূলীয় এলাকা। এদিকে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, কক্সবাজারে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন কমল দে। শনিবার সকাল ঠিক 11:30টায় শুরু হয় ঝড়ো হাওয়া, সে সাথে ছিল সাগরের বিশাল আকৃতির ঢেউ। বড় বড় ঢেউগুলো যখন উপকূলে আশ্রয় পড়ছিল, তখন একে একে সাগরে ভেসে যেতে থাকলো বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। আর তীব্র বাতাসে কাগজের মতো উঠছিল টিনের তৈরি চালাগুলো। বাড়ির অবস্থা খুব খারাপ, আমরা মাল সামানা দিতে পারি নাই, বেশিরভাগ দোকান শেষ। আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে ঘূর্ণিঝড় রুয়ানোর তাণ্ডব, আর তাণ্ডবে নিঃস্ব হয়ে গেছে উপকূলের হাজারো মানুষ। এখন তাদের আফসোসে একমাত্র সম্বল, কারণ সতর্কতা জারি সত্ত্বেও তারা নেয়নি আত্মরক্ষামূলক কোনো ব্যবস্থা। আমরা জেলা প্রশাসনকে সর্বাত্মক সহায়তা করার জন্য বলছি, এবং তারা তাদের সাধ্যমতো বিভিন্ন খাদ্যদ্রব্য এবং অর্থ এগুলো বরাদ্দ করছে। এদিকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী এবং উত্তর চট্টগ্রামের সন্দ্বীপের বিস্তীর্ণ এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। এছাড়া বন্দরের বহির্নোঙরে অবস্থানরত 3টি জাহাজ নোঙর ছিঁড়ে পতেঙ্গা উপকূলে আটকা পড়ে। ঘূর্ণিঝড় রুয়ানের প্রভাবে বাতাসের গতিবেগ এবং স্রোতের ভয়াবহতা কতটা ছিল তার জ্বলন্ত উদাহরণ এই জাহাজ দুটি। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অবস্থানরত ছিল এই জাহাজ দুটি, কিন্তু নোঙর ছিঁড়ে এই জাহাজ দুটি আসতে পড়ে পতেঙ্গা উপকূলে। শুধু এই দুটি জাহাজ নয়, এই বিস্তীর্ণ এলাকায় এ ধরনের অনেক ধ্বংসস্তূপ রেখে গেছে ঘূর্ণিঝড় রোয়ান। পতেঙ্গা উপকূল থেকে কমল দে, সময় সংবাদ। দর্শক, সহকর্মী কমল দে এই মুহূর্তে আছেন চট্টগ্রামের সদরঘাটে। আমরা সরাসরি চলে যাব তার কাছে। কমল, কেমন দেখছেন পরিস্থিতি? ধন্যবাদ পারমিতা। সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করেছে, যাতে জীবনযাত্রা যেমন তেমনি সাগরের যাত্রাও। আমরা দেখেছি অন্যান্য জাহাজগুলো ঘূর্ণিঝড় রুয়ানোর কবল থেকে বাঁচানোর জন্য যেগুলো নিয়ে আসা হয়েছিল সেগুলো আবার নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছে। কিন্তু এর মাঝে রুয়ানো যে কয়েক ঘন্টা তাণ্ডবে যে ক্ষত সৃষ্টি করে গেছে বা ক্ষত রেখে গেছে, তা কিন্তু চট্টগ্রামবাসীকে ভোগান্তি সে পোহাতে হবে আর বেশ কিছুদিন। কারণ আপনারা জানেন যে চট্টগ্রামের যে 15 নম্বর ঘাট থেকে নেপাল পর্যন্ত সড়কটি, সেই সড়কটি পুরো ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। অর্থাৎ ব্যাপক যে ঢেউ, যে সাগরের যে ঢেউ ছিল, সে ঢেউ আশ্রয় পড়েছে প্রায় 8 থেকে 12 ফুট উচ্চতায়। অর্থাৎ আপনি জানেন যে চট্টগ্রামের নেপালের যে এলাকাটি কিন্তু 12 ফুট 8 থেকে 12 ফুট পর্যন্ত কিন্তু বেড়িবাঁধ রয়েছে। বেড়িবাঁধের পর কিন্তু 2.5 ফুট কিছু দেওয়াল রয়েছে। পুরো দেওয়াল ভেঙে, বেড়িবাঁধ ভেঙে কিন্তু পানি চলে গেছে অপর পারে। এবার আসি আমি পতেঙ্গা সমুদ্র সৈকতের দিকে। পতেঙ্গা সমুদ্র সৈকত একই অবস্থা ছিল। অর্থাৎ এই সময় ঠিক 11:30 যখন শুরু হয় ঝড় এবং ব্যাপক যখন ঢেউ শুরু হয়, তখন দেখা গেছে ঠিক সেই 12 থেকে 15 ফুটের যে বেড়িবাঁধ, সে বেড়িবাঁধ ডিঙ্গি উপরে যতগুলো দোকান ছিল
সবগুলো দোকানে ভেসে গেছে কিন্তু সাগরে। ঠিক এবার বলি যে শুধু আমি পতেঙ্গা নেপাল নয়, দক্ষিণ চট্টগ্রাম, উত্তর চট্টগ্রাম, দ্বীপ সন্দ্বীপ, অপরদিকে কক্সবাজার, চকরিয়া, পেকুয়া, টেকনাফ, স্যানমাটি পুরো এলাকা কিন্তু একই চিত্র। আমি একটা কথা বলি, আবহাওয়া অফিসে বারবার বলা হচ্ছিল দুপুরের পর কিন্তু এই ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম বা কক্সবাজার উপকূল অতিক্রম করে যাবে। আমরা দেখেছি কিন্তু 11:30 কিন্তু তীব্র বাতাস বয়ে গেছে 125 কিলোমিটার গতিতে, এবং সে সাথে ছিল ভরা জোয়ার। অপরদিকে আবহাওয়া অফিস কিন্তু বারবার বলছিল যে যেহেতু বিকেলের টাইমে এই ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে তখন থাকবে ভাটার সময় এবং 3 থেকে 5 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। কিন্তু আমরা দেখি যখনই কিন্তু এই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে তখন ছিল কিন্তু ভরা জোয়ার, এবং ভরা জোয়ারের সাথে সাথে ছিল পূর্ণিমার জো। এই দুইটির সাথে জলোচ্ছ্বাস মিলে কিন্তু এটি 12 থেকে 15 ফুট উচ্চতা এবং জলোচ্ছ্বাস হয়েছে বলে আমরা দেখেছি। আমরা যখন দেখি সকাল থেকে কিন্তু 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি বিরাজ করছিল উপকূলবর্তী এলাকায়। এ কারণে আমরা দেখেছি কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে দেওয়ালদশে 2 জন নিহত, পাহাড়দশে 2 জন নিহত হয়েছে, চট্টগ্রাম বাঁশখালীতে 5 জন নিহত হয়েছে। এছাড়া আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের জেলা বিভাগীয় কমিশনার রুহুল আমিনের সাথে। তিনি আমাদেরকে জানিয়ে দেন চট্টগ্রামের বাইরে কক্সবাজারের 2 জন এবং লক্ষ্মীপুরে 2 জনের মৃত্যু হয়েছে। এবং এছাড়া আমরা জানি সন্ধ্যা 7টায় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাউদ্দিন চট্টগ্রামে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার বিষয়টি জানানোর জন্য তিনি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। অর্থাৎ বলা যায় যে রোয়ানুর যে তাণ্ডবলীলা, কয়েক ঘন্টা তাণ্ডবলীলা কিন্তু ব্যাপক ক্ষতি সৃষ্টি করেছে বৃহত্তর চট্টগ্রামে। তবে এখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে, জোয়ারও কমে গেছে, ভাটা চলছে, এবং জাহাজগুলো যেগুলো নিরাপদে বেঁধে রাখা হয়েছিল সেগুলো এখন নিরাপদ আবার তারা গন্তব্যে ফিরে যাচ্ছে। তো পারমিত, এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে রোয়ানুর তাণ্ডবের সর্বশেষ। সহকর্মী কমল দে আজ সারাদিনই আমাদেরকে জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় রোয়ানুর যে প্রভাব পড়েছে চট্টগ্রামে তারই খবরাখবর। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে দেশের উপকূলের বিভিন্ন এলাকায় প্রচন্ড বাতাস বইছে। চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দর ও কক্সবাজার উপকূলীয় এলাকা সহ দেশের সব রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ফেনীর সমুদ্র উপকূলীয় নদ নদীগুলোতে 6 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এতে জোয়ারের পানি ঢুকে পড়ে লোকালয়ে, প্লাবিত হয় বাড়িঘর সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এ সময় গবাদি পশু নিয়ে লোকজন নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন। এদিকে চট্টগ্রামে ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে সৃষ্ট ভারী বর্ষণে সীতাকুণ্ডের সলিমপুরে পাহাড় ধস নামে। এ সময় পাহাড়ের পাদদেশে বেশ কিছু বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। পটুয়াখালীতে ঘূর্ণিঝড়ে বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মুষলধারে বৃষ্টি হওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। এদিকে ঝড়ে বরগুনার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে গেছে বিভিন্ন এলাকার সড়ক যোগাযোগ। পাথরঘাটা ও কাকচিরা সহ বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানিতে তলিয়ে গেছে বেশ কিছু গ্রাম। উপকূলীয় এলাকা থেকে গ্রামবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। এদিকে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানিগঞ্জের উপকূলীয় নদ নদীতে 4 থেকে 5 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এ সময় এসব উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন মানুষজন। এছাড়া ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বরিশাল, ঝালকাঠি ও বাগেরহাট সহ উপকূলীয় জেলাগুলোতে তীব্র ঝড়, বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টিতে কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে বিড়ম্বনায় পড়েন নগরবাসী। জলাবদ্ধতার কারণে সকাল থেকেই শুরু হয় নাগরিক দুর্ভোগ। রাস্তায় হাঁটু পানি জমে বিপাকে পড়েন সাধারণ মানুষ। টানা বৃষ্টির কারণে রাজধানীর শান্তিনগর, রাজারবাগ, মৌচাক, হাজারীবাগ সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এদিকে জলাবদ্ধতা পরিস্থিতি দেখতে শান্তিনগর এলাকায় এসে ওয়াসা ও সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, জমে যাওয়া পানি নিষ্কাশনের সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। সন্ধ্যার সময় আরো থাকছে। বিভিন্ন আচার অনুষ্ঠানে চলছে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন। উপাসনালয়গুলোতে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা।
বুলগেরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল 6:10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। মুখ্য সচিব আবুল কালাম আজাদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে শুক্রবার বুলগেরিয়া থেকে বাংলাদেশ সময় রাত 11টায় তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। প্রধানমন্ত্রীর সফরকালে দুদেশের মধ্যে 3টি সমঝোতা স্মারক ও একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সোফিয়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সে দেশের প্রধানমন্ত্রী বয়কো বরিসোভের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর হয়। গত 15 মে সকালে বুলগেরিয়ায় গ্লোবাল উইমেন লিডার্স ফোরামে অংশ নিতে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। পথে লন্ডনে দুদিনের যাত্রা বিরতি করেন তিনি। কুষ্টিয়ার হোমিও চিকিৎসক সানোয়ার হোসেন হত্যার দায় স্বীকার করেছে আইএস। সংগঠনটির নিজস্ব সংবাদ সংস্থা আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে এমনটা দাবি করেছে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন সাইট ইন্টেলিজেন্স। খ্রিস্টান ধর্মের পক্ষে কথা বলায় সানোয়ার হোসেনকে হত্যা করা হয়েছে বলেও জানায় তারা। হত্যার ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা হলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের বটতলী এলাকায় হোমিও চিকিৎসক সানোয়ার হোসেন ও কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ সাইফুজ্জামানকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সানোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আইপিএল এর খবর। প্লে অফে টিকে থাকার লড়াইয়ে আজ গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স। কানপুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। প্লে অফের রেসে কিছুটা পিছিয়ে পড়লেও আগের মৌসুমের পারফরমেন্স থেকে অনুপ্রেরণা পেতে পারে মুম্বাই। গতবার লিগ পর্বের শেষ ভাগে জ্বলে উঠে প্লে অফ নিশ্চিত করা মুম্বাই পরে জিতে নেয় ট্রফি। তবে এবার তা সহজ হবে না, কেননা প্রতিপক্ষ গুজরাট লায়ন্স আগের ম্যাচে কলকাতার বিপক্ষে বড় জয় পাওয়ায় এখন বেশ আত্মবিশ্বাসী। অন্যদিকে সব শেষ 5 ম্যাচে তেমন ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি রোহিত শর্মার দল। 3 জয়ের বিপরীতে হেরেছে 2টিতে। তবে গুজরাটের সেরা একাদশ অপরিবর্তিত থাকলেও পরিবর্তন আসতে পারে মুম্বাইয়ের দলে। বিনয় কুমারের জায়গায় খেলানো হতে পারে হার্দিক পান্ডিয়াকে। Watch the Mumbai players sweating it out in nets in this exclusive video. নদীপথে প্রতিদিন কমপক্ষে 1 লাখ যাত্রী যাতায়াতের পাশাপাশি পণ্য পরিবহন হয় কয়েকশো কোটি টাকার। অথচ বিশাল নৌপথের নিরাপত্তায় কালে ভদ্রেও চোখে পড়ে না নৌ পুলিশ কিংবা কোস্টগার্ড। তাই অনেকটা আতঙ্ক নিয়েই রাতের আঁধারে পদ্মা মেঘনা পাড়ি দিতে হয় যাত্রীদের। পর্যাপ্ত নিরাপত্তা না দিতে পারার জন্য জনবল সংকটকে দায়ী করছে সরকার। নৌপথ নিয়ে মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখবেন শেষ পর্ব। ছবি তুলেছেন খলিলুর রহমান। শেষ বিকেলের সূর্য তখন ধীরে ধীরে হেলে পড়ছে পশ্চিম আকাশে। পাখিদের যখন ঘরে ফেরার সময় ঘনিয়ে আসে, তখন সদরঘাট থেকে দেশের বিভিন্ন জেলার যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে এক এক করে ছাড়তে থাকে লঞ্চগুলো। রাতের আধার নামতেই দূর থেকে লঞ্চগুলো দেখে মনে হয় এ যেন জলের উপর এক একটি ভাসমান নগরী। যখনই আস্তে আস্তে রাত বাড়তে থাকে, তখনই লঞ্চের অপরিচিত যাত্রীরা নিজেদের মধ্যে পরিচিত হয়ে নেন। অনেকে সময় অতিবাহিত করার জন্য নানা ধরনের বিনোদনের ব্যবস্থা করেন নিজেরাই। কেউ কেউ কেবিন থেকে বেরিয়ে এসে রাতের চাঁদ দেখেন, ঝিরিঝিরি বাতাস উপভোগ করেন। সব মিলিয়ে এখানে এক অনিন্দ সুন্দর পরিবেশের সৃষ্টি হয়। রাতে আকাশ দেখা যায়, চাঁদ দেখা যায়, মাছ ধরা, এগুলো মাঝি এইসবই ভালো লাগে। লঞ্চে তো ফার্স্ট টাইম, এই জন্য ভিউটা খুব ভালো লাগতেছে। যদিও রাত গভীর হওয়ার সাথে সাথে ভাসমান নগরের যাত্রীদের মাঝে তৈরি হয় জলদস্যু আতঙ্ক। যাত্রীদের দাবি, মাঝে নদীতে কোনো ডাকাত দল হামলা করলে তাদের উদ্ধার করার মতো কেউই নেই। লঞ্চের 2-4 জন নিজস্ব নিরাপত্তারক্ষী শেষ ভরসা। আমি এতদিনের যাত্রার মধ্যে আমি আজ পর্যন্ত কোনো পুলিশ দেখি নাই। আনসার আছে, তাদের হাতে একটা লাঠি ছাড়া কিছু নেই। নৌ পুলিশকে দেখা যায় মাঝে মাঝে চাঁদপুরে দেখা যায়, পাগলাতে দেখা যায়। পর্যাপ্ত নিরাপত্তা না দিতে পারার জন্য জনবল সংকট ও আধুনিক সরঞ্জাম না থাকাকে দুষছে নৌপুলিশ কর্তৃপক্ষ। বর্তমান যে জনবল লজিস্টিক সাপোর্ট যেটা আছে, সেটা দিয়ে বিশাল এই নৌপথকে দেওয়া ডিফিকাল্ট। জনবল বৃদ্ধি করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে আরো শক্তিশালী করার জন্য তারাও পরিকল্পনা গ্রহণ করেছে এবং তারা প্রকল্প নিয়েছে।
দেশে এ মুহূর্তে প্রায় ৭,০০০ কিলোমিটার নৌপথ নিরাপত্তায় নৌপুলিশের সংখ্যা মাত্র ১,০০০ খানেক। মাহমুদ রাকিব, সময় সংবাদ, বরিশাল। বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে নানা আনুষ্ঠানিকতায় দিবসটি উদযাপিত হচ্ছে। এতে মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। সমস্ত পাপ থেকে দূরে থাকো, সৎ চিত্তে কুশল কর্ম সম্পাদন করো। বুদ্ধের এমন অনুশাসন সমূহের উচ্চারণে মুখর বৌদ্ধ বিহার প্রাঙ্গণ। গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ, এই ত্রিমহান স্মৃতি বিজড়িত তিথির মাঙ্গলিক আচার শুরু হয় সূর্যোদয়ের পর থেকেই। ভিক্ষু সংঘকে পিণ্ডদান, এরপর শিল গ্রহণ ও বুদ্ধ পূজা। প্রার্থনায় বিশ্বময় শান্তি, সমৃদ্ধি আর মঙ্গল কামনার পাশাপাশি ঠাঁই পায় সাম্প্রতিক দুর্যোগ থেকে পরিত্রাণের আকাঙ্ক্ষা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে। বাংলাদেশ তথা এশিয়া যেন এই দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ রোয়ানো থেকে মুক্তি পাক। বুদ্ধের বাণীকে ধারণ করে মৈত্রী ও করুণায় সিক্ত হবে মানবতা, এমন আহ্বান সম্প্রদায়ের বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় গুরুর। বৈশাখী পূর্ণিমা কি মহান স্মৃতি বিজড়িত উৎসবটি, তার এই ঐনটা মানে এবং মৈত্রী বাণী, করুণার বাণী বহন করিয়া দুঃখ জড়া থেকে মানুষের মুক্তির উপায় খুঁজতে ৬ বছর তপস্যা করে বোধি অর্জন করেন গৌতম সিদ্ধার্থ। বুদ্ধত্ব অর্জনের পর প্রথম যে বাক্যটি তিনি উচ্চারণ করেন তা হল সব্বে সত্তা সুখিতা ভবন্তু, সকল প্রাণী সুখী হোক। বিশ্বব্যাপী সংকটের এই সময়ে এই মর্মবাণী হতে পারে শান্তির আলোকবর্তিকা। সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভারতের পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়া। হায়দ্রাবাদে একজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। সিরাজগঞ্জে আবারও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে অ্যানথ্রাক্স রোগ। ইতোমধ্যে জেলার ৩টি উপজেলায় নারী, পুরুষ ও শিশু সহ ৯০ জন আক্রান্তের সন্ধান পাওয়া গেছে। এতে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। তবে স্বাস্থ্য বিভাগ বলছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুন্ডু। সম্প্রতি কামারখন্দ উপজেলার জামতল শাহপাড়ার বুদ্ধু সাহার দুটি গরু অসুস্থ হয়ে পড়লে তা জবাই করে এলাকার প্রায় ৫০টি পরিবার স্বল্প মূল্যে মাংস ভাগাভাগি করে নেয়। ২-৩ দিনের ব্যবধানে ওই মাংস কাটাছেঁড়া এবং খাওয়ার সাথে জড়িতদের শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন দেখা দেয়। পরে স্বাস্থ্য বিভাগ এখানে ২৯ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীকে শনাক্ত করে। একইভাবে উল্লাপাড়ায় ৪৩ জন এবং শাহজাদপুরে ১৮ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। গোস্ত নিয়ে এলাম, আমরা নিয়ে এসে খাওয়া দাওয়া করলাম। যারা খাইছে নাড়াচাড়া করছে তাদেরই বেশি হয়েছে। চুল কাছে নাকি মনে হয় পোষা ফিরে গেছে, এটা দেখা গেল। আক্রান্ত এলাকা চিকিৎসা দল গঠন করে গবাদি পশুদের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি জনগণকে সচেতন করা হচ্ছে বলে জানালেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে আমরা 3টি মেডিকেল টিম গঠন করেছি এবং আমাদের ভ্যাকসিন কার্যক্রম এখনো অব্যাহত আছে। আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এতে আতঙ্কিত হবার কিছু নেই বলে জানালেন জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ এই কর্মকর্তা। জনসচেতনতা দরকার, যাতে আক্রান্ত পশুর জবাই না করে এবং এর মাংস খাওয়া না খায়। এটাই আমরা জনগণের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি। সিরাজগঞ্জ জেলায় প্রথম অ্যানথ্রাক্স রোগ দেখা দেয় ২০০৯ সালে। এরপর থেকে এ পর্যন্ত জেলায় ৫৩৩ জন এই রোগে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভারতের পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ঝড়ের প্রভাবে এরই মধ্যে হায়দ্রাবাদে একজনের মৃত্যু ও কয়েকজন আহত হয়েছেন। রোববার ও পশ্চিমবঙ্গ সহ এর আশপাশে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে বলে বাড়ি জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। রোয়ানুর প্রভাবে বঙ্গোপসাগরের উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে শুক্রবার ভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যায়। এই পরিস্থিতিতে উপকূলীয় লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পাশাপাশি মাছ ধরার নৌকা সহ সব ধরনের নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। হায়দ্রাবাদে ঝোড়ো বাতাসে একটি ভবন থেকে পানির ট্যাঙ্কার পড়ে গিয়ে একজনের মৃত্যু হয়েছে, আর আলাদা কয়েকটি ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। এছাড়া উড়িষ্যায় ভারী বর্ষণের কারণে ব্যাহত হচ্ছে জনজীবন।
ইংলিশ ঘরোয়া ফুটবলের মর্যাদার লড়াই এফএ কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেস। এফএ কাপে দীর্ঘ এক যুগে শিরোপা খরার অবসান টানতে চায় রেড ডেভিলরা। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:30টায়। 26 বছর আগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এফএ কাপের ফাইনালে শেষ হাসি হেসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে গেল এক যুগ এই আসরে কোনো সফলতা পায়নি তারা। রেড ডেভিলরা ফাইনালে উঠেছে 9 বছর পর। ঘরোয়া ও ইউরোপের সব বড় আসরের শিরোপার স্বাদ পেলেও এখনো এফএ কাপের শিরোপা হাতে তোলা হয়নি রুনি ক্যারিকদের। তবে রেড ডেভিলদের জন্য স্বস্তি, কোয়ার্টার ও সেমিফাইনালে গোল পাওয়া মিডফিল্ডার ফেল্লাইনি ফাইনালে ফিরছেন সাসপেনশন কাটিয়ে। এছাড়া রক্ষণ মজবুত করতে একাদশে ফেরার অপেক্ষায় দারমিয়ান রোহরা। আজ পুরো মৌসুম জুড়েই রেড ডেভিলদের হয়ে আলো ছড়ানো অ্যান্থনি মার্শিয়াল এবং নতুন চমক মার্কাস রাশফোর্ডরা তো থাকছেনই। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্বল হয়ে ঘূর্ণিঝড় রোয়ানুর বাংলাদেশ অতিক্রম, উপকূল জুড়ে ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি, জলোচ্ছ্বাস, বিভিন্ন জেলায় নিহত 20, ব্যাপক ক্ষয়ক্ষতি। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ। নৌপথে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারছে না নৌপুলিশ ও কোস্টগার্ড, জলদস্যু আতঙ্কে যাত্রীরা, জনবল সংকটকে দায়ী করছে সরকার। এবং কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক হত্যার ঘটনায় আইএসের দায় স্বীকার, সংগঠনটির নিজস্ব সংবাদ সংস্থার খবর, মামলা হলেও গ্রেফতার হয়নি কেউ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।